বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন জিম্যাট কোশ্চিন সলভ প্রোগ্রামের ১০০টি প্রশ্নের মধ্যে পার্ট 5 অর্থাৎ ৪১ থেকে ৫০ পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে সেগুলোর সমাধান করব। কোশ্চিন নাম্বার 41, এখানে বলা হচ্ছে কোম্পানি পি হ্যাড 15% মোর এমপ্লয়েজ ইন ডিসেম্বর দ্যান ইট হ্যাড ইন জানুয়ারি। ইফ কোম্পানি পি হ্যাড 460 employees in December, how many employees did it have in January? অর্থাৎ প্রশ্নে বলা হচ্ছে যে কোম্পানি পির 15% বেশি এমপ্লয় আছে ডিসেম্বরের থেকে জানুয়ারি থেকে। কোম্পানি পি এর যদি ডিসেম্বরে 460 থাকে তাহলে জানুয়ারিতে কতটুকু আছে এটা আমাদের বের করতে হবে। এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে যেহেতু পার্সেন্টেজের মান 15% ইনক্রিজ হয়েছে, আমরা এইটা এইভাবে করতে পারি 460 ডিভাইডেড বাই 100 যে পার্সেন্টেজের সাথে এই 15% প্লাস করে অর্থাৎ 115। এখন আমরা যদি এটা 100 দ্বারা গুণ করি তাহলে আগের যে মানটা অর্থাৎ বাড়ার আগের মানটা আমরা পেয়ে যাব। এটা এখন আমরা কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে আনসার 400, অর্থাৎ 400 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 42 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে এ গ্লাস ওয়াজ ফিল্ড উইথ 10 ounces of water and 0.01 ounce of the water evaporated each day during a 20-day period। অর্থাৎ একটা গ্লাসে কিছু 10 আউন্স ওয়াটার আছে, এটা প্রতিদিন 0.01 হচ্ছে এভাপোরেট অর্থাৎ বাষ্প হয় 20 দিনের একটা পিরিয়ড এখানে বলা হচ্ছে। তারা বলতেছে হোয়াট পার্সেন্ট অফ দ্য অরিজিনাল অ্যামাউন্ট অফ ওয়াটার এভাপোরেটেড ডুরিং দিস পিরিয়ড, অর্থাৎ এই সময়ের মধ্যে কতটুকু পানি এভাপোরেট হবে। তো প্রথমত আমরা দেখি 20 দিনে কতটুকু পানি উড়ে যাবে, অর্থাৎ 0.01 গুণ হচ্ছে 20, এটা ক্যালকুলেশন করলে হবে 0.20। 0.20 আমরা বলতে পারি 0.2। তাহলে এটাকে আমরা যদি শতকরা করি, এখন এই পরিমাণ এভাপোরেট হবে মোট যে 10 সেইখান থেকে এটাকে শতকরা করতে হলে 100 দিয়ে গুণ দিতে হবে, কাটাকাটি করলে 10 হবে। এখন 10-এর সাথে যদি আমরা 0.2 গুণ করি তাহলে এটা হবে 2, অর্থাৎ 2% হচ্ছে আমাদের আনসার। 43, a glucose solution contains 15 grams of glucose per 100 cubic centimeters of solution. If 45 cubic centimeters of the solution were poured into an empty container, how many grams of glucose would be in the container? অর্থাৎ 15 গ্রামের জন্য 100 কিউবিক সেন্টিমিটার। প্রশ্ন হচ্ছে তাহলে 45 কিউবিক সেন্টিমিটারের জন্য কত গ্রাম, অর্থাৎ উল্টা সাজাইতে হবে এটা। আমি এইভাবে সাজাতে পারি যে 100 কিউবিক সেন্টিমিটারের জন্য প্রয়োজন হচ্ছে 15 গ্রামস, তাহলে 1 এর জন্য প্রয়োজন 15 ডিভাইডেড বাই 100। আমার এখানে মান দেওয়া আছে 45, অর্থাৎ 45 কিউবিকের জন্য প্রয়োজন 15 ইন্টু 45 ডিভাইডেড বাই 100। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আনসার হবে 6.75, অর্থাৎ 6.75 আমাদের আনসার। 44-এ বলা হচ্ছে ইফ 1 কিলোমিটার ইজ অ্যাপ্রক্সিমেটলি 0.6 মাইল, which of the following best approximates the number of kilometers in 2 miles? অর্থাৎ 0.6 মাইলে 1 কিলোমিটার হয়, প্রশ্ন করা হচ্ছে যে 2 মাইলে কত কিলোমিটার হবে। প্রথমত আমরা এই 0.6কে আমি ডেসিমাল ফ্র্যাকশন থেকে একটা আলাদা একটি সাধারণ ফ্র্যাকশনে রূপান্তর করে নিই। এটা কাটাকাটি করলে 3/5, তাহলে আমি এখন লিখতে পারি যে 3/5 মাইল ইকুয়াল 1 কিলোমিটার। দেন 1 মাইল ইকুয়াল, এটা উল্টায় যাবে অর্থাৎ 5/3 কিলোমিটার। দেন 2 মাইলস ইকুয়াল 5/3 ইন্টু 2, অর্থাৎ আমার আনসার হবে 10/3। এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর, 10/3 কিলোমিটার, অর্থাৎ 2 মাইল সমান হচ্ছে 10/3 কিলোমিটার। আমরা এখন 45 সমাধান করব। এখানে বলা হচ্ছে এ সার্টেন ফ্রুট স্ট্যান্ড সোল্ড অ্যাপেলস ফর 0.70 each and bananas for 0.50 each. If a customer purchase both apples and bananas from the stand from a total of 6.30, what
টোটাল নাম্বার অফ অ্যাপেলস অ্যান্ড ব্যানানাস ডিড দ্য কাস্টমার পারচেস। প্রশ্ন হচ্ছে একটি আপেলের দাম 70 পয়সা, একটি ব্যানানা অর্থাৎ কলার দাম হচ্ছে 50 পয়সা। আর সে একত্রে এই দুইটা জিনিস কিনে 6 টাকা 30 পয়সা খরচ করলে সে মোট কত টাকা, মানে কয়টা সে কিনেছিল। অর্থাৎ আমাকে এই সংখ্যাগুলোর মধ্যে এমন একটা সংখ্যা চয়েস করতে হবে যেটা গুণ এবং যোগ করার পরে, মানে যোগ এবং গুণ করার পর জানি 6.30 হয়। আমরা এখন একটা কাজ করব, এই ডলারটাকে পয়সায় কনভার্ট করে নেব। অর্থাৎ আমি ধরে নিচ্ছি অ্যাপেল হচ্ছে 70 পয়সা আর ব্যানানা হচ্ছে তাহলে 30 পয়সা, অর্থাৎ আমরা 50 পয়সা, অর্থাৎ ডলারটাকে আমরা 100 সেন্ট দ্বারা গুণ করে আমরা এটাকে পয়সায় করে নিলাম, অর্থাৎ টোটাল হবে আমার 630 পয়সা। অর্থাৎ আমরা আসলে তুমি যেই অপশন ধরেই করো না কেন, শেষমেশ আমরা এটা মিলাতে পারবো এই 11 দিয়ে। অর্থাৎ এটা এরকম হবে আনসারটা, যে সে 70 পয়সা যে অ্যাপেল, সে অ্যাপেল কিনেছিল 4টা, তাহলে এখানে তার হবে 280 পয়সা। একইভাবে সে 50 পয়সা করে যে ব্যানানা এটা কিনেছিল 7টা, আমরা এই যে 11 থেকে 4 বাদ দিলে 7 হয়, এটা এখানে লিখলাম 5 7 35। এই একমাত্র এইটাই আমি যদি ক্যালকুলেশন করি 630 হবে, অন্যগুলাতে আমি আসলে মেলাতে পারবো না। আমি যেই সংখ্যা ধরে না কেন এখানে এক্স্যাক্টলি 630 আনা যাবে না। এর জন্য আনসার হচ্ছে বি নাম্বারটা, এটা আমরা অপশন ধরে সমাধান করেছি। 46 এ বলা হচ্ছে the average distance between the sun and the certain planet is approximately 2.3 into 10 to the power 14 inches. Which of the following is closest to the average distance between the sun and the planet in kilometers? অর্থাৎ এই মানটা যা দেওয়া আছে 2.3 ইন্টু 10 টু দ্য পাওয়ার 4, এইটার সাথে এটা আসলে গুণ করলে আমরা অঙ্কটা ভাগ করলে আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। কিভাবে ভাগ করব? আমাদের আসলে ডিভাইড করতে হবে, এই মানটা দিয়ে এই মানটাকে ভাগ করলে আমরা, যেহেতু তারা বলতেছে যে সূর্য থেকে যে গ্রহ অর্থাৎ পৃথিবীর যে দূরত্ব সেটা এত ইঞ্চি, এটাকে আমার কিলোমিটারে কনভার্ট করতে হবে। এতে কিভাবে করব আমরা? একটা জিনিস খেয়াল করেন, যেহেতু পরীক্ষায় ক্যালকুলেটর নাই, তার মানে এই দশমিক মানগুলো রাখা যাবে না। এটাকে আমি 2 বানায় নিলাম, তাহলে 2 পাওয়ার 10 টু দ্য পাওয়ার 14, আর এটাকে আমি 4 করে নিলাম অঙ্ক করার সুবিধার জন্য। কাছাকাছি আনসার না পেলে তখন আমরা অন্যভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করবো, তবে আমরা দেখবো এখান থেকে কোনো মান আসে কিনা। আমি যদি এইটাকে এটা ভাগ করি, এটা অ্যাকচুয়ালি হবে 0.5 ইন্টু, আর 10 থেকে যদি 4 বাদ দিই এটা হবে 14 থেকে 4 বাদ দিলে 10 হবে। এটাকে যদি ক্যালকুলেশন করি এখন আবার হচ্ছে 5/10 ইন্টু 10 টু দ্য পাওয়ার 10, তার মানে এটা 10, এটাতে কিন্তু আবার এক, আবার এটা নিচে আছে অর্থাৎ এটা উপরে, এটা আবার আমার কি করতে হবে? বিয়োগ করতে হবে। অর্থাৎ আমি এখানে শেষমেশ লিখতে পারি 5 ইন্টু 10 টু দ্য পাওয়ার 9। এই যে এটার জন্য এক এখানে বিয়োগ হয়ে গেছে, আর এখানে 14 থেকে 4 বাদ দিলে 10, এই 10 থেকে আবার এক বাদ দিতে হবে, অর্থাৎ 9। দেখেন এইটার কাছাকাছি আমরা কিন্তু আনসার এখানে পাচ্ছি, অর্থাৎ এই যে বি নাম্বার যেটা আছে এটাই হচ্ছে আমাদের আনসার। যদি আমরা এরকম কাছাকাছি না পেতাম তখন আমরা এটাকে অন্যভাবে ক্যালকুলেশন করার চেষ্টা করতাম। যেহেতু আমি আনসার পেয়ে গেছি তাহলে আর নতুন করে আমার অন্য কোনো ওয়েতে সলভ করার প্রয়োজন নেই। আমরা এখন চলে যাব 47। এখানে বলা হচ্ছে at a certain school the ratio of the number of second graders to the number of fourth graders is 8 to 5, and the ratio of the number of first graders to the number of second graders is 3 to 4. If the ratio of the number of third graders to the number of fourth graders is 3 to, what is the ratio of the number of first graders to the third graders? অর্থাৎ এখানে তিনটা এলিমেন্টস আছে, আমি একটু লিখে নিচ্ছি। এখানে বলা হচ্ছে সেকেন্ড আর হচ্ছে কি ফোর্থ, অর্থাৎ সেকেন্ড, আর আমি এটা আসলে টু দিয়ে লিখি, পরে আমরা সাজায় নিব। ফোর্থ সময় তারা বলতেছে 8:5, আর পরেরটায় বলতেছে ফার্স্ট টু হচ্ছে সেকেন্ড, অর্থাৎ ফার্স্ট আর সেকেন্ড তারা বলতেছে 3:4, আর শেষে তারা বলতেছে যে থার্ড আর ফোর্থ, অর্থাৎ থার্ড আর ফোর্থ কত দেওয়া আছে? 3:2। এটাকে আমি এখন সাজাবো, এমনভাবে সাজাবো যাতে আমি কাটাকাটি, এখানে কিন্তু সেকেন্ড আর নিচে আমি ফোর্থ দিই। আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু ঘুরায় লিখবো, এইভাবে লিখবো
তাহলে 4:3 যদি থার্ড লিখি তাহলে এইটা কি ঘুরে যাবে 2:3। আমি এখন ক্রস করি, অর্থাৎ ফার্স্ট দেন সেকেন্ড ইনটু এই যে এটা ঘুরাই লিখছি না, ঘুরাই লিখবো এখানে 4, আর এখানে হবে কত। এবার আমি এই যে মানগুলাকে আমরা গুণ করব, এই যে এইটা এইটা এটা বাদ, এটা আমি যেহেতু ঘুরেই লিখছি আসলে কাটাকাটি সুবিধা করার জন্য একটু সাইডে দেখা যাচ্ছে, সমস্যা নেই। এইটা আর এটা কিন্তু আমরা কাটতে পারবো, এইটা আর এটা কাটতে পারবো। এখানে থাকবে কি তাহলে ফার্স্ট, আর নিচে কিন্তু থার্ড থাকলো। আমাদেরকে দেখে রাখলো যে এটাই চেয়েছিল যে ফার্স্ট গ্রেডার্স টু দ্য থার্ড গ্রেডার্স, অর্থাৎ আমাদের অঙ্কটা মিলে গেছে। 8 দুগুণে 24 আর 2 48, 4 5 20 আর 3 60। এখন এটা যদি আমি কাটাকাটি করি 4/5 হবে, কারণ 4 12 48 এবং 5 12 60, অর্থাৎ 4 to 5 হবে আমাদের আনসার। দেখেন কিভাবে অঙ্কটা সমাধান করেছি। আমরা এখন 48 করব। এখানে বলা হচ্ছে if m is the average of the first 10 positive multiples of 5 and m is the medium of the first 10 positive multiples of 5, what is the value of m? অর্থাৎ বড় হাতের m হচ্ছে অ্যাভারেজ আর ছোট হাতের m হচ্ছে মিডিয়াম অর্থাৎ মধ্যমা, আর এটা হচ্ছে গড়। আমি আগে মাল্টিপল প্রথম 5-এর 10টা মাল্টিপল লিখে ফেলি, তাহলে অঙ্ক বুঝতে সহজ হবে আমাদের। আচ্ছা, এই হচ্ছে প্রথম 10টা মাল্টিপল 5-এর। এইটাকে যদি আমরা এই m এর মানটা অর্থাৎ যেটা অ্যাভারেজ বলা হচ্ছে এটা বের করি, সব যোগ করলে হবে 275 ডিভাইডেড বাই 10, অর্থাৎ 27.5। একইভাবে আমরা যদি ছোট m বের করি মিডিয়াম, অর্থাৎ মিডিয়াম মানে হচ্ছে মধ্যমা। এই যে মাঝখানের যেহেতু জোড় সংখ্যক সেহেতু মাঝখানের দুইটাকে যোগ করে 2 দিয়ে আমার ভাগ করি। তাহলে আমরা দেখলাম অ্যাভারেজ বা বড় হাতের m সেটা হচ্ছে 27.5। একই সাথে সরি, এটা অ্যাভারেজ আর এটা একটু উল্টা লিখে ফেলছি, আর আমি এটাকে ছোট হাতের m ধরে নেন, এটাকে বড় হাতের m ধরে নেন, তাহলে হবে এটার যে মান এবং এটার মান আসলে সমান আসছে। আমরা এটা থেকে এটা বাদ দিলে, এখানে যেহেতু বাদ দিতে বলছে, বাদ দিলে আলটিমেট হবে 0, অর্থাৎ শূন্য হচ্ছে এই প্রশ্নের আনসার। Two integer will be randomly selected from the set above, one integer from set A and one integer from set B. What is the probability that the sum of the two integers will equal 9? আসলে উপরে একটা চিত্র ছিল, এটা দেখা যাচ্ছে না, আমি চিত্রটি একটু লিখে নিচ্ছি। আমাদের এই চিত্রটার মধ্যে আসলে এখানে ছিল 2 3, এটাকে আমরা বলতে পারি সেট এ, 2 3 4 5। আরেকটা ছিল সেট বি, এটার মধ্যে মানটা ছিল 4 5 6 7 8, অর্থাৎ এইখানে 4টা এবং এখানে 5টা। আমার বের করতে হবে যে এই দুইটা থেকে যদি আমি দুইটা সংখ্যা নিই সেটার যোগফল 9 হওয়ার সম্ভাবনা কত, অর্থাৎ প্রবাবিলিটি কত। আমরা আগে দেখি কয় রকম ভাবে 9 হতে পারে। এখান থেকে আমি 2 আর এখান থেকে যদি 7 নিই তাহলে একটা 9 আমি পাবো। এখান থেকে 3 এবং পরেরটা থেকে আমি যদি 6 নিই তাহলে আরেকটা 9 পাবো। ওইটা থেকে 4 আর নিচের থেকে যদি 5 নিই তাহলে আরেকটা 9 পাবো। উপরেরটা থেকে 5, নিচের থেকে 4 নিলে আরো একটা 9 পাবো। এখন খেয়াল করে দেখেন মোট 4টা, তাহলে আমাদের সম্ভাবনার নিয়ম হচ্ছে প্রবাবিলিটি, নিচে দিতে হবে মোট অর্থাৎ কয়টা নমুনা আছে, আর উপরে দিতে হবে আমার পক্ষে কয়টা আছে। এখানে আমার পক্ষে 4 রকমের ফলাফল আছে, উপরে 4, আর মোট নমুনা বের করার নিয়ম হচ্ছে এই দুটাকে গুণ করতে হবে, অর্থাৎ 4 আর এখানে 5, 4 5 20। আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে এটা হবে যদি 2 দিয়ে কাটি 2/10, 2/10 মানে কিন্তু অ্যাকচুয়ালি 0.2, অর্থাৎ 0.2 এর পরে এখানে এক্সট্রা একটা 0 আছে, দিলেও হয় না দিলেও হয়, দিয়ে দিতে পারি, তাহলে এটা হবে 0.24 আমাদের 0.20 আমাদের উত্তর। আমরা সর্বশেষ অর্থাৎ 50 নম্বর অঙ্কটি সমাধান করব। এখানে বলা হচ্ছে yesterday closing prices of 2420 different stock listed on a certain stock exchange were all different from today's closing prices. The number of stocks that close at a higher price today than yesterday was 20% greater than the number that close at a lower price.
হাউ মেনি অফ দ্য স্টকস ক্লোজ অ্যাট এ হায়ার প্রাইস টুডে দেন ইয়েস্টারডে, অর্থাৎ একদিন যেই দামে বিক্রি করা হয় তারপরের দিন সেটা হচ্ছে 20% বেশি দাম ছিল এবং 2 দিন মিলিয়ে সর্বমোট এই 2420 টাকার পণ্য সেলিং করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে যেদিন বেশি হায়ার প্রাইসের দিন আসলে কত ছিল। আমরা ধরে নিচ্ছি যেদিন লোয়ার প্রাইস সেদিন ছিল 100 টাকা, যেদিন হায়ার প্রাইস সেদিন ছিল 120 টাকা। তাহলে এই দুইটার যোগফল কত হবে? 220। তাহলে আমার এই যে পুরোটা মান, এটার মান হচ্ছে 220। তাহলে এইটার নিচে আমি 2420-এর নিচে আমি 220 দিব, ইন্টু আমার হায়ার প্রাইসটা বের করতে হবে অর্থাৎ 120। আমরা জানি যার মান দেওয়া থাকে যদি শতকরা অনুপাত বা এই ধরনের আমরা ধরে নিই ওইটা নিচে দিতে হয়, আর যেটা বের করতে চাবো সেটা গুণ দিব। এখন এটা যদি আমি কাটাকাটি করি এখানে হবে 21, এইটার সাথে 11 হবে, দুঃখিত 11। এটার সাথে এখন যদি আমরা 112কে গুণ করি তাহলে এখানে হবে 13,000, অর্থাৎ 1320, 13,000 না 1320, এটি হবে আমাদের সিম্পল ট্রিক্স। আমরা একটাকে 100 একটা 120 ধরে দুটাকে যোগফলটা নিচে দিয়ে দিয়েছি, 120টা গুণ করে দিয়েছি, যেহেতু হায়ার প্রাইস বের করতে হবে, লোয়ার বললে 100 দিই। এটাই অঙ্কের আনসার, 1320 হবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে সবগুলো অঙ্ক দেখার জন্য। আপনারা অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন। আমরা আরও এরকম অঙ্ক আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।